ওয়েলকাম স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য অঙ্ক বইয়ের 13 পৃষ্ঠার কোষে দেখি 1.3 এর সমস্ত অঙ্কগুলো সলভ করে দেব। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে এবং সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তবে একটা কথা বলে রাখি, এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 4-এ আমি তোমাদের জন্য কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছিলাম। তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কোষে দেখি 1.3 এর প্রথম অঙ্ক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা যেহেতু বলেছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি দুটো সংখ্যাকে। প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি এক্স ধরে নিলে আমার দ্বিতীয়টি পেয়ে যাব, কারণ দুটোর ডিফারেন্স বা অন্তর হচ্ছে 3, অর্থাৎ একটা আরেকটার থেকে 3 কম হতে পারে বা 3 বেশি হতে পারে। তো আমরা যেটা করব, প্রথমেই আমরা ধরে নেব যে ধরি প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো সমান সমান এক্স। প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি সমান সমান, দেখো দুটোর ডিফারেন্স আমার দিয়েছে 3, তা আমি যদি এক্স এই প্রথম সংখ্যাটিকে যদি বড় মনে করে নিই, তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটি পাবো তার থেকে ছোট হবে, অর্থাৎ এক্স -3 এভাবে আমরা ধরে নিতে পারি। ওকে, এবার প্রশ্নে বলা আছে, দেখো তাদের বর্গের সমষ্টি 117। তো আমরা এখানে সমীকরণ গঠন করে দেব প্রশ্নানুসারে দুটির বর্গের সমষ্টি, অর্থাৎ এই পদটা এবং এই পদটা, এই দুটো পদের বর্গের সমষ্টি কি হতে পারে? এক্স এর বর্গ এক্স স্কোয়ার প্লাস এই দ্বিতীয় পদ যেটা বা দ্বিতীয় সংখ্যা তার স্কোয়ার করে দিলাম, তাহলে হয়ে গেল আমার দুটো পদের বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু বলা আছে 117। তাহলে এটা আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমরা এটাকে যদি সমাধান করি তাহলে সংখ্যা দুটি পেয়ে যাব। তো দেখো এটাকে ভাঙতে গেলে আমাদেরকে সূত্র দিয়ে ভাঙতে হবে, এক্স -3 হোল স্কোয়ার, তার যে ফর্মুলা a - b হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার -2ab + b স্কোয়ার। সো a স্কোয়ার -2 × a × b + b স্কোয়ার, এটা আমরা অবশ্যই দেখিয়ে দেব ভেঙে। তাহলে আমরা পাচ্ছি, দেখো এখান থেকে এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার, এটা গুণ করলে আমার 6x + 3 × 9 = 117, তাই তো? এবার দেখো এখানে আমরা এটা যোগ করে দিতে পারি, দুটো এক্স স্কোয়ার যোগ করলে হয় আমাদের 2x স্কোয়ার। এবার 117 - 9, অর্থাৎ কি করলাম আমি, দেখো +9কে আমি ডান পাশে নিয়ে আসলাম, -9 হয়ে যাবে কারণ চিহ্ন চেঞ্জ হবে। এবার আমরা করতে পারি এটা বিয়োগ করে দেবো। তো 117 থেকে 9 বাদ দিলে হবে আমার 108, কিন্তু এই পদটিকে আমরা বাঁ দিকেই রাখবো, বাঁ দিকে নিয়ে আসলে হবে আমার -108 হয়ে গেল। এবার আমরা এখান থেকে কমন নিয়ে নিতে পারি। তিনটা পদের মধ্যে দেখো 2 কমন আছে, কারণ প্রত্যেকটি জোড়া সংখ্যা, সুতরাং এখানে 2 কমন নিয়ে নিলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার -3 × 2 = 6 3x মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 108কে, 5 × 2 = 10 এবং 4 × 2 = 8। এটা হয়ে গেল তাহলে 2 কমন নেওয়ার পর। এবার দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার -3x - 54 ইজ ইকুয়াল টু 0। পাশে লিখে দেবো আমরা, যেহেতু 2 নট ইকুয়াল টু 0, তাই তো? 2 শূন্য হতে পারে না, সেক্ষেত্রে আমরা এই পদটিকে শূন্য লিখতে পারি, কারণ দুটো পদের গুণফল 0 দেওয়া আছে। এবার আমরা মধ্য সহগ বিশ্লেষণ করলে x এর দুটো মান পেয়ে যাব। মধ্য সহগ বিশ্লেষণ তোমরা পারো, কি করতে হয় আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম। এখানে 54 আছে, দুটি পদের গুণফল 54 এবং লাস্টে বিয়োগ চিহ্ন আছে, সেক্ষেত্রে বিয়োগ করে মাঝের পদটি, অর্থাৎ এখানে x এর যে সহগ 3, বিয়োগ করে 3 এবং গুণ করে 54 আসতে হবে। এমন দুটি সংখ্যা কি কি হতে পারে? তো 6 নং 54, 9 থেকে 6 বাদ দিলে আমরা 3 পেতে পারি, তাই আমরা এখানে লিখতে পারি যে 9 - 6 × x - 54 ইজ ইকুয়াল টু 0, রাইট?
এবার আমরা এটা ব্র্যাকেট তুলে দেবো এবং এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে আমার -9x, এবং ব্র্যাকেট তুললে দেখো এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে +6x -54 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এক্স কমন নেব এই দুটো থেকে কমন, এবং নেক্সট এই দুটো থেকে আবার আলাদা কমন নেব। তাহলে দেখো এক্স কমন নিলে হবে আমার এক্স -9 হবে ভেতরে, এবং এখান থেকে আমার 6 কমন যাচ্ছে, তো থাকবে ভেতরে এক্স -6 নং 54, কারণ 6 দিয়ে 54কে ভাগ করলে 9। এবার আমরা বলতে পারি এখানে দেখো মধ্যসহগ বিশ্লেষণের এই লাইনটা আমরা জানি যে এখানে কমন সেম পদ আসবে x-9 এবং x-9, তো এটা আমরা কমন নিয়ে নিলে কি পাবো, সরি x-9 ইন্টু x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই লাইনে পেলাম x-9 কমন নেওয়ার পর x-9 ইন্টু x প্লাস 6, ঠিক আছে। এবার দুটো পদের গুণফল আমার 0 চলে আসলো। এর পরের লাইনটা সবার জানা আছে, আলাদা আলাদাভাবে এটাকে আমরা 0 করে লিখবো দুপাশে। তাহলে এবার আমরা নেক্সট পেজে আসি। তাহলে আমরা লিখতে পারি হয় x-9 ইকুয়াল টু 0, এখানে আছে দেখো x-9 ইন্টু x প্লাস 6, তাহলে এই দুটো পদকে আমরা আলাদা আলাদা 0 লিখবো, অথবা x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। এবং দুদিক থেকে আমরা x এর মান দুভাবে বের করব, যেমন -9 এদিকে আসলে +9 হয়ে যাবে, এখান থেকে x কে ফ্রি করলে আমরা -6 পাচ্ছি x এর মান, তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক। দেখো প্রশ্নে বলা আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, সেক্ষেত্রে সংখ্যা দুটি অবশ্যই ধনাত্মক হবে, এই ঋণাত্মক সংখ্যাটিকে আমরা তাহলে সেক্ষেত্রে গ্রহণ করব না, অর্থাৎ ধনাত্মক মান যেটা 9 বেরিয়েছে সেটা আমরা x এর মান হিসেবে ধরব। তো আমরা সংখ্যা দুটি পেয়ে যাবো এইভাবে, আমরা ধরেছিলাম ধরি প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি x, অর্থাৎ 9 বেরিয়ে গেল, এবং দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি হলো x-3, অর্থাৎ এখানে আমরা x এর মানটি বসিয়ে অর্থাৎ 9-3 সেটা পেয়ে যাবো। তা আমরা লিখতে পারি উত্তরটি, সুতরাং নির্ণেয় প্রথম ধনাত্মক সংখ্যাটি হলো 9 ও দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি হলো সমান সমান, দেখো দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি আমরা ধরেছিলাম x-3, তো এখানে আমরা x এর মানটা পুট করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 6। তাহলে সংখ্যা দুটি বেরিয়ে গেল, আমাদের প্রথম ধনাত্মক সংখ্যাটি 9 এবং দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি 6, তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট প্রশ্ন 2 নম্বরে চলে আসি। দেখো 2 নম্বর প্রশ্নটি কি বলা আছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। একটি ত্রিভুজ, তার ভূমি বলা আছে যে তার উচ্চতার 2 গুণ থেকে আবার 18 মিটার বেশি, তো সেক্ষেত্রে আমরা উচ্চতাটাকে ধরে নিতে পারি x, যে ধরি ত্রিভুজের উচ্চতা সমান সমান h মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে ভূমিটা কত দাঁড়াবে, সুতরাং ত্রিভুজের ভূমি সমান সমান, এখানে বলা আছে ত্রিভুজের ভূমি হলো উচ্চতার দ্বিগুণ থেকে 18 মিটার বেশি, তাহলে উচ্চতার যেটা আছে h তার দ্বিগুণ মানে 2 গুণ করলে 2h হয়, তার থেকে 18 মিটার বেশি, তাহলে 2h প্লাস 18 মিটার, এই ভূমিটা আমরা এইভাবে পেয়ে গেলাম, উচ্চতা এবং ভূমি ত্রিভুজের। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার, তাহলে উচ্চতা আমাদের বের করতে বলছে। এবার ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার, বা এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের নিচে লিখে নিলাম।
ইজ ইকুয়াল টু 360 তো আছে আমার ডান পাশে, সেটা লিখতে হবে। তাহলে আমরা এটা একটা সমীকরণ হয়ে গেল। আমরা এখন এখানে মান বসাতে পারি। দেখো ভূমি লেখা আছে, ভূমির মানটা কত আমরা পেয়েছি 2h প্লাস 18 ইন দ্য ব্র্যাকেট ইন্টু উচ্চতা, উচ্চতা আমরা h ধরেছিলাম, ইজ ইকুয়াল টু 360। তাহলে আমার এই সমীকরণটি আমরা সমাধান করব। তাহলে আমরা h বা হাইটটি পেয়ে যাব। এখানে দেখো হাফ ইন্টু, এই হাফ ইন্টুকে আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে 2h প্লাস 18 ইন্টু h ইজ ইকুয়াল টু 360 ইন্টু, দেখো 360 ডান দিকে, এখান থেকে 1/2কে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে, দ্যাট ইজ উল্টে যাবে, অর্থাৎ 1/2কে আমরা 2/1 হিসেবে লিখতে পারি। তাহলে কি হলো ব্যাপারটা, আমরা এবার এদিক থেকে h দিয়ে গুণ করে দেবো, ব্র্যাকেট তুলে দেবো। তাহলে 2h স্কোয়ার এবং প্লাস 18 আর h গুণ করলে কত হবে 18h ইজ ইকুয়াল টু, এখান থেকে 2 দিয়ে গুণ হবে 360 ইন্টু 2, তাহলে হবে 720। এবার আমরা 720কে ডান পাশে নিয়ে আসবো। তার আগে আমরা এই দুটো পদ লিখে নিচ্ছি, মাইনাস 720 ইকুয়াল টু 0 হবে, কেননা এটি একটি ধনাত্মক পদ। যদি আমরা ডান দিক থেকে বাদিকে নিয়ে আসি তাহলে তার চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থেকে মাইনাস 720 হয়ে গেল এবং ডান পাশে হয়ে গেল খালি, অর্থাৎ 0। এবার আমরা এখান থেকে 2 কমন নিয়ে নেব, তাহলে কি দাঁড়াবে h স্কোয়ার, এখান থেকে 9 2 18, 2 কমন নিলে এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে বা কমন করলে কত হবে 360 হবে, ইজ ইকুয়াল টু 0, তাই তো। এবার আমরা লিখতে পারি h স্কোয়ার প্লাস 9h ইজ ইকুয়াল টু 0। পাশে আমরা উল্লেখ করে দেবো যেহেতু 2 নট ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি শুধু এই পদটি ইকুয়াল টু 0, কারণ এটা 2 এর সাথে গুণ আছে, 2 নট ইকুয়াল টু 0। এবার আমরা এটা সমাধান করব মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে। যদি আমরা বের করি মান, তাহলে h এর দুটো মান পাবো আমরা এখানে। এবার এখানে 360 মানে দুটো পদ আমাদের এখানে চুজ করতে হবে, তো দুটো পদের গুণফল 360 এবং বিয়োগ করে 9 আসতে হবে, এমন দুটো পদ আমাদের চুজ করতে হবে। তাহলে আমরা দুটো সংখ্যা সেটা যদি আমরা ভাঙিয়ে দেখি তাহলে পাবো যে একটা হচ্ছে 24 আর একটা হলো 15, অর্থাৎ 24 এবং 15 গুণ করলে 360 হয় এবং 24 থেকে 15 বিয়োগ করলে 9 হয়। সুতরাং মধ্যসহগ বিশ্লেষণটা আমরা লিখতে পারি যে 24 মাইনাস 15 ইন্টু এইচটা বাইরে যাবে, ইকুয়াল টু 0। এই এইচ দিয়ে যদি আমি গুণ করি 24h মাইনাস 15h, ব্র্যাকেট উঠে গেল, মাইনাস 360 ইকুয়াল টু 0। আচ্ছা সরি, এখানে আমরা এবার কমন নিয়ে নিই, h কমন নেব এই দুটো পদের মধ্যে, তাহলে হবে আমার h প্লাস 24 মাইনাস, এবার এই দুটো পদের মধ্যে আমি 15 কমন নেব, তাহলে হবে আমার h প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 15 দিয়ে যদি 360কে ভাগ করি তাহলে তোমরা দেখবে 24 পাবো। তাহলে আমার এটা ম্যাচিং করে গেল, দেখো সেম হয়ে গেল, h প্লাস 24 h প্লাস 24। এটা আমরা এবার কমন নিয়ে নিচ্ছি, h প্লাস 24 যদি কমন নিয়ে নিই তাহলে পাবো আমরা h মাইনাস 15। তাহলে দেখো দুটো পদের মধ্যসহগ বিশ্লেষণ হয়ে গেল, দুটো পদের গুণফল ইকুয়াল টু 0 আসলো। এবার আমরা আলাদা আলাদা 0 লিখতে পারি। সুতরাং h প্লাস 24 ইকুয়াল টু 0 অথবা h ইকুয়াল টু মাইনাস 24, এখান থেকে h এর মান এটা আসলো, অথবা দিয়ে আমরা লিখতে পারি h মাইনাস 15 ইকুয়াল টু 0 বা h ইকুয়াল টু, এটাকে ফ্রি করলে প্লাস 15 হয়ে যাবে, ডান দিকে আসলে মাইনাস 15, ডান দিকে এসে প্লাস 15। তাহলে h এর দেখো দুটো মান পেয়েছি, একটা ধনাত্মক মান, একটা মাইনাস দিয়ে ঋণাত্মক মান। তো এবার প্রশ্নে যেহেতু একটি ত্রিভুজের দুটো বাহুর কথা বলেছে, উচ্চতা নির্ণয় করতে বলেছে, সুতরাং হাইট কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা এটা এখানে লিখে নেব, যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, সুতরাং নির্ণেয় উচ্চতা সমান সমান, দেখো আমরা যে আরেকটি মান পেয়েছিলাম h ইকুয়াল টু 15, ধনাত্মক মানটি আমরা গ্রহণ করব, 15 মিটার হয়ে গেল। তাহলে এটা আমাদের, আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন 3 নম্বর। দেখো কি বলেছে প্রশ্নে,
যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে এটা ধরে নেব সংখ্যাটিকে, যে ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি সমান এক্স। ধনাত্মক অখণ্ড সংখ্যাটি আমরা ধরে নিলাম। এবার প্রশ্নে বলা আছে এই সংখ্যার 5 গুণ করলে যেটা হবে সেটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হবে। তাহলে আমরা প্রশ্ন সমীকরণ এখানে সাজাতে পারি। তার আগে আমরা লিখে নেব প্রশ্নানুসারে যে কথাটি বলা আছে বাক্যে সেটা আমরা এখানে সমীকরণের আকারে লিখব। অর্থাৎ সংখ্যাটির 5 গুণ করলে কত হবে? 5x, এক্স এর 5 গুণ বলেছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা। তাহলে এর বর্গ কত হবে? সংখ্যাটি এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার, সেই বর্গের দ্বিগুণ অর্থাৎ 2x স্কোয়ার, প্রথমে বর্গ তারপরে দ্বিগুণ করলাম, সেই বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। কম বলেছে তাহলে মাইনাস হবে, বেশি বললে প্লাস হবে। বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে এই সমীকরণটি আমরা লিখে ফেললাম। সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমরা সমাধান করলে পরে এক্স এর মানটুকু পেয়ে যাব। তাহলে যেটা আমাদের এখানে করার দরকার সেটা হলো যদি আমি 3টি পদকে একই দিকে রাখবো, যে কোনো এক পাশে আমি নিয়ে আসবো, সেক্ষেত্রে যদি আমি 2x স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমার -2x স্কোয়ার হয়ে যাচ্ছে। তো সব থেকে ভালো হয় এদিক বাঁ দিকটা আমরা খালি করে 5xকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে হবে আমার 2x স্কোয়ার -5x হয়ে যাবে, আর -3 আছে এখানে, অর্থাৎ +5x যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে -5x হয়ে গেল, বাঁ দিকটা আমার খালি হয়ে গেল, দ্যাট ইজ 0। এবার পুরোটা আমরা কপি করব, ডান দিকটা বাঁ দিক এবং বাঁ দিকটাকে ডান দিকে করে, অর্থাৎ 2x স্কোয়ার -5x -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল আমার এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা আমরা সমাধান করব। এটা সমাধান করার বা উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে যদি আমরা এটা করি তাহলে মধ্যছক বিশ্লেষণ করতে পারছি এখানে, কারণ এটা দ্বিঘাত সমীকরণ। দেখো ফার্স্ট নাম্বার অ্যান্ড লাস্ট নাম্বার কত? 2 এবং 3, এদের গুণ করলে কত হয়? আমাদের 3 দুগুণী 6 হয়। তো গুণফল 6 এবং বিয়োগফল, লাস্টে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে আমার মাঝের সংখ্যাটি পেতে হবে 5। তো সেটা হতে পারে 6 এবং 1, 6 1 6, এবং 6 থেকে 1 বিয়োগ করলে 5 পেয়ে যাব, এবং এক্সটিকে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো। বোঝা গেল? এবার দেখো, এবার এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো এবং বাইরে x ইন্টু আছে, তাহলে এই ইন্টু আমরা গুণ করে দেবো 6কে এবং 1কে x দিয়ে, তাহলে হয়ে যাবে আমার 6x মাইনাসটা যেটা, সেটা দেখো ব্র্যাকেট তুললে কি হবে, বাইরে মাইনাস আছে বলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। 1 আর x গুণ করলে 1x, যেটা আমরা শুধু x লিখবো, x এর বাদিকে আমরা 1 লিখি না, সহগ আকারে। এবার আমরা জোড়ায় জোড়ায় কমন নেব, এই দুটো থেকে প্রথমে আমরা কমন নেব, সেটা 2x কমন যাচ্ছে। তো 2x কমন নিলে কি হবে? x -3 হবে, 3 দুগুণী 6। আর এখানে দেখো কিছু কমন নেই, সেক্ষেত্রে আমরা 1 কমন নিতেই পারি, তাতে কোনো চেঞ্জ হবে না, আমার x -3 থেকে যাবে। তাহলে দেখো এই দুটো এই লাইনটা লক্ষ্য করো ভালো করে, x -3 আর এখানে আছে x -3 কমন হয়ে গেল। এটাকে আমরা এখন কমন নিয়ে নেব। x -3 কমন নিয়ে নিলে কি হবে? এই দুটো যদি কমন নিয়ে নিই তাহলে আমার বাকি অংশটুকু অর্থাৎ 2x + 1 এখানে লিখতে পারবো। বোঝা গেল? এবার দুটো পদের গুণফল ইকুয়ালস টু 0 এসছে। এবার আমরা আলাদা আলাদা 0 করে দেবো এটাকে। লিখবো কিভাবে? সুতরাং x -3 ইকুয়াল টু 0, আর এখানে অবশ্যই অথবা দিয়ে তোমরা লিখবে 2x + 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে x-কে ফ্রি করলে -3টা আমার ডান পাশে আসবে, আর এখান থেকে 2x-কে ফ্রি করলে -1 ডান দিকে আসবে। সেক্ষেত্রে x-কে ফ্রি করলে হবে -1/2। x-কে ফ্রি করলাম, তাহলে x এর আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে -12 আর একটা হচ্ছে +3। x এর দুটো মান পেলাম আমরা। তো হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা কোন মানটিকে অ্যাকসেপ্ট করব। যেহেতু দেখো x এর মান এখানে ঋণাত্মক এসেছে, -1/2, আর প্রশ্নে বলা আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে আমরা অবশ্যই এখান থেকে যেটা ধনাত্মক মান বেরিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, 3কে নেব x এর মান হিসেবে। সুতরাং এখানে দুটো সংখ্যার কথা বলা ছিল, এখানে বলা ছিল ধনাত্মক অখণ্ড সংখ্যাটি আমরা পেয়ে গেলাম, সেটা কত? 3। উত্তরটা লিখে দিই আমরা।
সুতরাং ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 3 হয়ে গেল। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। দেখো কি বলা আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নেব মোটর গাড়ির গতিবেগটা এক্স, আর জিপ গাড়ির গতিবেগ বলা আছে ঘন্টায় 5 কিমি বেশি। তো ঠিক আছে, দেখো আমি প্রথমে ধরে নিয়েছি যে ধরি মোটর গাড়ির গতিবেগ সমান সমান এক্স কিমি বা কিলোমিটার প্রতি ঘন্টায়। ওকে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? সুতরাং আমরা লিখতে পারি জিপ গাড়ির গতিবেগ সমান সমান তার চেয়ে 5 কিলোমিটার বেশি, অর্থাৎ আমরা এটা লিখতে পারি এক্স প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে মোটর গাড়ি গতিবেগ এবং জিপ গাড়ির গতিবেগ আমাদের জানা হয়ে গেল। এবার আমাদের বলা আছে দূরত্ব 200 কিলোমিটার। সে 200 কিলোমিটার যেতে এই দুটো গাড়ির আলাদা আলাদা সময় লাগবে, এবং সেটা কত লাগবে সেটা আমরা আগে বের করে নিই। যে 200 কিমি পথ যেতে মোটর গাড়ির সময় লাগে সমান সমান, দেখো মোট দূরত্ব বাই গতিবেগ, তো মোটর গাড়ির গতিবেগ কত? এক্স, অর্থাৎ দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের সময় বেরিয়ে যাবে এত ঘন্টা। এবং জিপ গাড়ির কত সময় লাগে সেটাও আমরা বের করে নিই। জিপ গাড়ির সময় লাগে, মোট দূরত্ব তো একই আছে 200, এবং জিপ গাড়ির যেটা বেগ বা গতিবেগ আমরা ধরেছি, দেখো জিপ গাড়ির গতিবেগ এক্স প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। তো আমরা এক্স প্লাস 5 দিয়ে যদি ডিভাইড করি 200কে মোট দূরত্বকে, তাহলে সময় পেয়ে যাব এত ঘন্টা। সেটা জিপ গাড়ির সময় লাগে, এবং মোটর গাড়ির সময় লাগে 200 বাই এক্স ঘন্টা। এবার প্রশ্নে বলা আছে যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির, এখানে বলা আছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। ওকে, জিপ গাড়িতে সময়টা কম লাগে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি প্রশ্নানুসারে মোটর গাড়িতে যে সময় লাগছে সেটা আমরা আগে লিখতে পারি 200 বাই এক্স, মাইনাস তার থেকে কম সময় লাগছে কার? জিপ গাড়িতে। জিপ গাড়িতে কম সময় লাগছে, কত লাগছে সেটা 200 বাই এক্স প্লাস 5, আর এই কম সময়টা কত? 2, অর্থাৎ দুটো টাইমিংয়ের মধ্যে বিয়োগফল 2 ঘন্টা, এটা আমাদের প্রশ্নে বলা আছে। তো এইভাবে আমরা প্রশ্নটা বা সমীকরণটা সাজাতে পারি, অর্থাৎ মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় ইকুয়াল টু 2 ঘন্টা কম সময় লাগে। এবার আমরা এটা সমাধান করলে পরে এক্স এর মানটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা এখানে লসাগু করব, হরের লসাগু এক্স এবং এক্স প্লাস 5 এর লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5, অর্থাৎ এ দুটোরই গুণফল। এবার দেখো তোমরা জানো যে এটা আমরা ভাগ করি নিচে এবং নিচে ভাগ করি, নিচেরটা দিয়ে নিচেরটাকে, অর্থাৎ লসাগুকে। তো যেটা আমার কমন পার্ট আছে সিঙ্গেল এক্স কাটা গেল, থাকলো এক্স প্লাস 5। এক্স প্লাস 5 দিয়ে উপরে 200কে গুণ করবো আমরা, 200 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস, মাঝখানে মাইনাস, তারপরে দেখো এটাও একইভাবে নিচে এক্স প্লাস 5 আছে এবং এখানে লসাগুর মধ্যেও এক্স প্লাস 5 আছে। তো এক্স প্লাস 5 ক্যান্সেল হয়ে যাবে, ভাগ করলে থাকবে এক্স। এক্স দিয়ে উপরে আছে 200কে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা 200 এক্স পাবো, রাইট? এবার দেখো নিচের গুণটা আমরা করে ফেলি। নিচের গুণটা বলতে এক্স দিয়ে এক্স প্লাস 5কে যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 5x, তাই তো? আচ্ছা, উপরে হচ্ছে একই রকম গুণ আছে, দেখো 200 দিয়ে এক্স প্লাস 5কে, তো প্রথমটা হচ্ছে 200 আর এক্স গুণ করলে 200x, তারপরে 200 দিয়ে 5কে, 5 দুগুণি 10, 1000 মাইনাস 200x আবার এখানে আছে ইকুয়াল টু 2। তাহলে দেখো কাটাকাটি হচ্ছে আমাদের প্লাস 200x এর সঙ্গে মাইনাস 200x কেটে গেল, থাকলো কি
উপরে 1000 আর নিচে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2। এবার আমরা এটাকে কোনাকুনি গুণ করব। মনে করো 2 এর নিচে 1 আছে, সেই 1 দিয়ে 1000কে গুণ হবে, সেটা আমরা ডান পাশে করব এবং 2 দিয়ে এটা গুণটা করে নিই আমরা এ পাশের গুণটা। তাহলে 2x স্কোয়ার প্লাস 2 দিয়ে 5xকে গুণ করলে 5 দুগুণে 10x, আর এদিকের গুণটা হচ্ছে 1000 1 1000 হয়ে গেল। এবার আমরা লিখব এই 1000কে আমরা বাঁ পাশে নিয়ে আসবো, ডান পাশ থেকে বাঁ পাশে। তো 1000-এর চিহ্ন কি? প্লাস বা ধনাত্মক, ডান দিকে আসলে হয়ে যাবে, বাঁ দিকে আসলে হয়ে যাবে আমাদের মাইনাস। ডান দিকটা আমার খালি হয়ে গেল, শূন্য লিখতে পারি। এবার দেখো এখানে একটা ভাগ করা যাচ্ছে, মানে কমন নেওয়া যাচ্ছে। 2 আমরা এখানে কমন নিয়ে নিলে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস 5x 5 দুগুণে 10x মাইনাস এটা হবে 500, কারণ 1000কে 2 দিয়ে ভাগ করলে 500 হয়। এবার আমরা লিখতে পারি মাইনাস 500, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের অংশটুকু শুধু লিখবো আমরা, বাইরে ইন্টু 2 থাকার কারণে আমরা লিখে দিতে পারি 2 নট ইকুয়াল টু 0, লিখে 2কে আমরা সরিয়ে দেবো। 2 নট ইকুয়াল টু 0 আমরা সাইডে লিখে দেবো। এবার আমরা যদি মধ্যসহগ বিশ্লেষণ করি এই তিনটা পদের, যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আমরা মধ্যসহগ বিশ্লেষণ যদি করি তাহলে আমরা x এর দুটো মান পাবো এখানে। তো 500-র ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো দুটো পদের গুণফল 500 আসতে হবে এবং বিয়োগফল 5। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 25 মাইনাস 20 বিয়োগ করলে 5 হবে এবং এই দুটো গুণ করলে আমার 500 হবে। এবার আমরা যদি গুণ করে দিই মাঝখানের পদটিকে x দিয়ে, তাহলে হবে 25x মাইনাস 20x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা আসি নেক্সট পেজে। সেটা করব আমরা মধ্যসহগ বিশ্লেষণের যেটা নিয়ম, এখানে আমরা এই দুটোকে কমন নিয়ে নেব, পরবর্তী দুটোকে আবার আলাদাভাবে কমন নেব। তো এখান থেকে x কমন নিলে কি দাঁড়াবে সেটা আমরা পরবর্তী পেজে আসি। তো x কমন নিলে হবে আমার x প্লাস 25, মাঝখানে আছে আমাদের মাইনাস, এখান থেকে আমাদের যদি 20 কমন নিয়ে নিই তাহলে কি হবে? x মাইনাস মাইনাসে প্লাস হবে, x প্লাস 25। আমরা কমন নেব 20 কমন নিলে হবে x প্লাস 25, কেননা 500 ছিল, 25 আর 20 গুণ করলে 500 হয়। এবার দেখো এটা মিলে গেল আমাদের x প্লাস 25, এটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, যেটা আমাদের সেম হয়ে গেল এই লাইনে। সেটা কমন নিলে আমাদের কি দাঁড়ায়? বাকি পদটুকু, অর্থাৎ x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। দুটো পদের গুণফল 0 আসলো। এবার আমরা লিখতে পারি সুতরাং x প্লাস 25 ইকুয়াল টু 0, অথবা এই পদটা অর্থাৎ x মাইনাস 20 ইকুয়াল টু 0, দুটো দুপাশে আলাদা করে লিখতে হবে আমাদের। এবার এখান থেকে সমাধান করি, x এর মান মাইনাস 25 আসছে এবং এখান থেকে x কে ফ্রি করলে x ইকুয়াল টু মাইনাস 20টা ডান দিকে এসে আমার প্লাস 20 হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হবে। তাহলে দেখো x এর দুটো মান বেরোলো, একটা মাইনাস 25 এবং একটা মাইনাস প্লাস 20। এবার যেহেতু প্রশ্নে বলা আছে কোয়েশ্চেন নাম্বার 4 মোটর গাড়ির গতিবেগ, তো মোটর গাড়ির গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না। তো এই যুক্তিটা আমরা দিয়ে দেবো, যেহেতু মোটর গাড়ির গতিবেগ ঋণাত্মক হতে পারে না, সুতরাং নির্ণেয় মোটর গাড়ির গতিবেগ সমান সমান, দেখো x এর যে মানটা আমরা পেয়েছি ধনাত্মক মানটি, সেটাকে আমরা লিখব, অর্থাৎ 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল। মোটর গাড়ির গতিবেগ আমাদের জানতে চেয়েছিল এবং সেটা আমরা অলরেডি বের করতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নে আসি। দেখো প্রশ্নে কি বলা আছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার
এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে, যেখানে আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা জমিটির দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটি প্রথমে ধরে নিতে পারি। যেমন ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান সমান x মিটার, রাইট। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত, x মিটার। সুতরাং আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কত হবে, প্রস্থ হবে, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে দেখো প্রশ্নে, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলেছে 2000 বর্গমিটার। তাহলে আমরা ক্ষেত্রফলকে অর্থাৎ 2000কে যদি এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থ পেতে পারবো। কেননা আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করে পাওয়া যায়। সেক্ষেত্রে সেই ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করা হয়, দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা প্রস্থ পাবো। তাহলে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হয়ে গেল এবং প্রস্থ হয়ে গেল। এবার এখানে প্রশ্নে আমাদের দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে। তো আমরা জানি পরিসীমা সমান 2 গুণন ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন কথা হচ্ছে যে আমাদের পরিসীমা কিন্তু দেওয়া আছে, তো আমরা পরিসীমার নিচে সেই পরিসীমার মানটা বসাতে পারি। পরিসীমা দেওয়া আছে 180 মিটার, তো এখানে আমরা 180 লিখলাম। আর দেখো দৈর্ঘ্য আমরা যেটা ধরেছি x মিটার, সেটাকে এখানে বসিয়ে দিলাম দৈর্ঘ্যের নিচে দৈর্ঘ্যের জায়গায়। এবং প্রস্থের জায়গায় আমরা পেয়েছি দেখো উপরে প্রস্থ 2000/x, সেটা আমরা লিখে ফেললাম। তাহলে এটা একটা সমীকরণের আকারে আমরা সাজিয়ে ফেললাম। এটা সমাধান করলে আমরা x এর মান পাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলটা আমরা করে ফেলি, x লসাগু নিচে 1 এবং এখানে x এবং 1 এর লসাগু করলে x হবে। সেক্ষেত্রে আমরা জানি যে নিচে 1 থাকলে এই লসাগু দিয়ে x কে গুণ হবে, অর্থাৎ দুটো x গুণ করলে x স্কোয়ার। আর এখানে নিচে x এবং লসাগু x, নিচেরটা দিয়ে এই লসাগুকে ভাগ করলে, অর্থাৎ x দিয়ে x কে ভাগ করলে 1 পাবো। সেই 1 দিয়ে উপরে 2000কে গুণ করলে হবে আমার 2000ই হবে। এবার আমরা একটা কাজ করব, এখানে 2 গুণফল আকারে আছে, 2কে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 2 আমার কিন্তু নিচে আসবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। পরে থাকলো এদিকে এই অংশটি, ঠিক আছে। এবার দেখো 180/2 কত হয়, 90, কাটাকাটি করো বা ভাগ করো, তাহলে আমাদের 90 হয়ে যাবে। এবং এখানে দাঁড়ালো x স্কোয়ার প্লাস 2000/x। এবার আমরা ক্রস প্রোডাক্ট বা কোনাকুনি গুণ করতে পারি। অর্থাৎ মনে করো 90-এর নিচে 1 আছে, কিছু নেই মানে এখানে 1 ধরে নিতে হবে। 1 দিয়ে যদি এই অংশটি গুণ করি উপরে, তাহলে আমরা সেম পাবো, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2000। আর এদিকে দেখো নিচে x এবং এখানে 90, কোনাকুনি গুণ করলে হবে 90x। ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয় এটাকে, কোনাকুনি গুণ করা। এবার আমরা প্লাস 90x ডান দিকে আছে, সমান সমান পার করে যদি বাঁ দিকে নিয়ে আসি, তোমরা জানো এটা চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ প্লাস 90x থেকে মাইনাস 90x হয়ে গেল। তারপরে 2000কে আমরা ধ্রুবক পদটিকে শেষে লিখব। তাহলে এটা আমাদের হয়ে গেল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাকে আমরা এখন সমাধান করতে পারি। সমাধান করার জন্য আমাকে এটা মিডল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণ করতে হবে। মধ্যসহগ বিশ্লেষণে যেটা নিয়ম, যে শেষের পদটি এখানে যেটা আছে তাকে দুটো সংখ্যায় এমনভাবে বিভক্ত করতে হবে যাদের গুণ করলে 2000 পাওয়া যায়, এবং তাদেরকেই আবার
লাস্টে যোগ চিহ্ন আছে, যোগ করে 90 পাবো, গুণ করে 2000 এবং যোগ করে 90। তা এমন দুটো সংখ্যা কী কী হতে পারে? তো সেটা হতে পারে একটা 50, একটা 40, কারণ 40 এবং 50 গুণ করলে 2000 হয়, এবং 40 এবং 50 যোগ করলে কত হয়? 90 হয়। তাহলে আমরা এভাবে লিখে নিতে পারি 50 + 40, আর এই এক্সটাকে আমরা বাইরে লিখে দিলাম। এবার আমরা এই এক্স দিয়ে গুণ করে ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, তাতে কী হবে? 50 আর এক্স গুণ করে 50x। দেখো ব্র্যাকেট তুললে এখানে কিন্তু মাথায় রাখতে হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -40x। এই জায়গাটা অনেকে ভুল করে স্টুডেন্টরা, তো এটা সাবধান থাকতে হবে ব্র্যাকেট ওপেনিং করার সময় বা তোলার সময়। বাইরে বাঁ সাইডে এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে কিন্তু তোমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ভিতরের অংশটির চিহ্নটা পাল্টে যাবে। এবার আমরা মধ্যস্থক বিশ্লেষণের যে এই অংশটিতে যে কাজটা আমরা করি সেটা হলো এই দুটো পদের মধ্যে কমন নেব, তারপরে এই দুটো পদের মধ্যে, এই দুটো পদের মধ্যে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। এক্স কমন নিলে হবে x - 50, তাই তো? আর এখানে দেখো 40, কিন্তু 40 দিয়ে 2000কে ভাগ করা যায়, সুতরাং 40 কমন হচ্ছে আমার, এখানে থাকলো এক্স। এবং যে কথাটা বললাম যে এখানে ব্র্যাকেট তোলার সময় যেমন চিহ্ন চেঞ্জ হলো, ঠিক একইভাবে বিপরীত পক্ষে ব্র্যাকেট নেওয়ার সময় কিন্তু চিহ্ন চেঞ্জ হতে পারে যদি বাইরে মাইনাস থাকে। +2000, একে যখন আমরা 40 দিয়ে ভাগ করছি এটা মাইনাস হয়ে গেল, এবং 40 দিয়ে 2000কে ভাগ করলে হবে 50, কারণ 40-50 গুণ করলে 2000 আসে, রাইট? এবার আমরা দেখো এই অংশটা মিলে গেল আমাদের, x - 50, x - 50 দুদিকেই আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিতে পারি। x - 50 কমন নিলে কি হবে? পড়ে থাকলো আমার এই অংশটুকু x - 40। এবার দেখো এর পরবর্তী কাজটুকু যেটা করতে হয় সেটা হলো দুটো পদের বা তিনটা পদের গুণফল যদি শূন্য আসে তাহলে আমরা হয় এটা শূন্য নয় এটা =0 সেটা লিখি। তো আমরা এখানে লিখব সুতরাং x - 50 = 0 অথবা x - 40 = 0, এই কথাটা আমরা লিখে দেবো। এখান থেকে এক্সকে সমাধান করলে 50 হবে, -50 এদিকে এসে +50, আর এখান থেকে এক্সকে ফ্রি করলে -40 এদিকে এসে +40, ঠিক আছে? এবার দেখো তাহলে এক্সের মান দুটো বেরোলো, আমরা দৈর্ঘ্য ধরেছি একটা, তো এক্সের দৈর্ঘ্য যে কোনো একটি হবে, 50 বা 40, কিন্তু কোনটা হবে? দেখো এটা এখানে বুঝতে হবে ভালো করে। আমরা জানি দৈর্ঘ্য কিন্তু প্রস্থের তুলনায় বড় হয়, তাই তো? তো আমরা এখানে লিখে নেব যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা সর্বদাই বড়, সুতরাং x = 50, অর্থাৎ দৈর্ঘ্যকে আমরা 50 ধরে নিলাম, 50 মিটার অবশ্যই। বা লিখে নিলাম অর্থাৎ দৈর্ঘ্য = 50 মিটার, এবং প্রস্থ তাহলে কত হবে? প্রস্থ হবে, দেখো প্রস্থ আমরা উপরে ধরেছিলাম, বের করেছিলাম যে প্রস্থ = 2000/x, তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব, উপরে 2000, নিচে x এর মান আমরা ধরেছি 50, কারণ দৈর্ঘ্য 50 ধরলাম, সেক্ষেত্রে ভাগ করলে এটা হবে 40 মিটার, রাইট? তাহলে এই অঙ্কটি আমার পুরো কমপ্লিট হয়ে গেল। দৈর্ঘ্য আসলো আমাদের 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। নেক্সট প্রশ্ন 6 নম্বর বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। ওকে, তাহলে আমরা এক কাজ করি, যেহেতু বলা আছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, তাহলে আমরা এককের ঘরের অঙ্কটি প্রথমে ধরে নেব। এখানে যেমন দেখো তো আমি ধরে নিয়েছি, এটা ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x, সুতরাং সংখ্যাটির তাহলে দশকের ঘরের অঙ্ক কি দাঁড়াবে? দশকের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক x ধরেছি, তাহলে দশকের ঘরের অঙ্ক হবে, এখানে বলা আছে প্রশ্নে দেখো
দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, তাহলে আমরা 3 কম করে দেবো, অর্থাৎ 3 বিয়োগ করব, এক্স মাইনাস 3। এটা হলো দশকের ঘরের অঙ্ক, এটা এককের ঘরের অঙ্ক, অর্থাৎ 2 অঙ্কের একটি সংখ্যা। সেক্ষেত্রে সংখ্যাটি তাহলে কত হবে আমরা বের করি। সংখ্যাটি হবে সমান সমান, আমরা জানি দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে এবং এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করে দুটোকে যোগ করলে আমরা সেই সংখ্যাটি পেতে পারি। যেমন দশকের ঘরের অঙ্ক এটাকে আমরা 10 দিয়ে গুণ করছি, 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 ইন্টু এক্স, অর্থাৎ এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করবো আমরা, 1 ইন্টু এক্স। তাহলে সংখ্যাটি এইভাবে আমরা পেতে পারি। দেখো 10 গুণ দশকের অঙ্ক এবং 1 গুণ এককের অঙ্ক প্লাস করে দিতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি, এটা আমরা গুণ করে দিই, 10x মাইনাস 3 10 30 প্লাস এটা হয়ে গেল 1x বাই এক্স, সরি 10x 10 আর x 10x মাইনাস 3। তাহলে এখানে দেখো 10x এর সাথে x যুক্ত করলে আমাদের হবে এখানে 11x মাইনাস 30। এটা হচ্ছে আমার সংখ্যাটি 11x মাইনাস 30। এবার প্রশ্নে বলা আছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে। তো সংখ্যাটি থেকে আমরা এখানে সমীকরণ তৈরি করব। প্রশ্নানুসারে সংখ্যাটি কত, এটা 11x মাইনাস 30। সংখ্যাটি থেকে বিয়োগ করলে, কি বিয়োগ করলে, অঙ্ক দুটির গুণফল। দেখো অঙ্ক দুটি আমরা জানি, এটা একটা অঙ্ক এক্স এককের ঘরে আর দশকের ঘরের অঙ্ক এটা, তো এই দুটোর গুণফল যদি বিয়োগ করি তাহলে গুণফল কি হতে পারে, এক্স ইন্টু এটা এককের অঙ্ক গুণ এটা দশকের অঙ্ক। তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল দেখো বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করলে পাওয়া যায় 15, এটা বলা আছে প্রশ্নে। তাহলে আমরা সমীকরণ তৈরি করলাম। এবার এটা যদি সমাধান করি তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। এবার আমরা ব্র্যাকেট তুলে দিই, 11x মাইনাস 30 এবং এই এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3 আর এক্স গুণ করলে 3x ইজ ইকুয়াল টু 15। এবার আমরা কি করব, দেখো মাইনাস এক্স স্কোয়ার সামনে লিখলাম, তারপরে প্লাস 11x এর সাথে প্লাস 3x যুক্ত করলে কত হবে, প্লাস 14x মাইনাস 30, তারপরে লিখলাম। এবার দেখো 15কেও আমরা বাঁ পাশে নিয়ে আসি, তাহলে আমার চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 15 হয়ে যাবে, ডান দিকটা আমার খালি হয়ে গেল, দ্যাট ইজ 0। এবার আমরা প্লাস 14x এই দুটো সেম লিখলাম। এবার দেখো এখানে কিন্তু আমরা যোগ করতে পারছি, মাইনাস একই চিহ্ন থাকলে আমরা যোগ করি, মাইনাস 30 এবং মাইনাস 15 যোগ করে আমার হয়ে যাবে মাইনাস 45, রাইট। কিন্তু যেহেতু সামনে আমাদের নেগেটিভ চিহ্ন আছে মাইনাস, এটা আমাদের সরাতে হবে, সরাতে গেলে আমরা মাইনাস কমন নিয়ে নেবো আমরা ব্র্যাকেট দিয়ে, তাহলে ভিতরের চিহ্নগুলো পাল্টে যাবে। প্লাস 14x এটা হয়ে গেল মাইনাস 14x, আর এটা হয়ে যাবে আমার মাইনাস 45 থেকে প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যেহেতু ডান দিকে 0 আছে, আমরা এই মাইনাসটা তুলে দিতে পারি। এখন এটা এক চল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ, যেটা কিনা আমরা মধ্যসহগ বিশ্লেষণ করে সমাধান করতে পারি। 45 তো গুণ করে 45 হবে এবং লাস্টে যোগ চিহ্ন আছে, যোগ করে 14 এবং গুণ করে 45, সেটা কি হতে পারে, 5 নং 45, অর্থাৎ 5 আর 9 যোগ করলে 14 হয়। তো আমরা এখানে লিখতে পারি 9 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 45। এবার দেখো আমি ব্র্যাকেট তুলে দেবো এবং এক্স দিয়ে গুণ করে দেবো 9 এবং 5কে, তাহলে কি হবে মাইনাস 9x, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 5x হয়ে যাবে ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এখানে কমন নিচ্ছি এই দুটোর মধ্যে এবং পরবর্তী কমন এই দুটোর মধ্যে, তাহলে x কমন যাচ্ছে আমার x মাইনাস 9, এই দুটোর মধ্যে আমার 5 কমন নিলে x মাইনাস 9, তাই তো, কারণ ব্র্যাকেট নেওয়ার সময় চিহ্ন চেঞ্জ হবে, কারণ বাইরে এখানে মাইনাস আছে বলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে আমার এই দুটো মিলে গেল x মাইনাস 9 এবং x মাইনাস 9, যেটা মিলে যাচ্ছে সেটাকে আমরা আবার কমন নিয়ে নেব। এটা কমন নিয়ে নিলে কি পাবো আমরা, x মাইনাস
5 ইকুয়াল টু 0। এবার দুটো রাশির বা দুটো পদের গুণফল ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা 0 লিখতে পারি, সেটা আমরা এখানে লিখব। সুতরাং x মাইনাস 9 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে x কে ফ্রি করলে -9 এদিকে এসে +9 হয়ে যাবে, আর এখান থেকে একইভাবে +5 হয়ে যাবে, -5টা এদিকে এসে +5। তাহলে দেখো আমরা x এর দুটো মান পেলাম, একটা 9 একটা 5। আমরা এককের অঙ্ক ধরেছিলাম x, তাহলে এককের অঙ্ক আমার দুটো বেরোতে পারে, একটা 9 অথবা 5। তো এটাই প্রশ্নে ছিল যে এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে, তাই তো? দেখো এখানে কোশ্চেনটা, এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এবার আমরা উত্তরটা তাহলে লিখে দেব। সুতরাং এককের ঘরের অঙ্ক হবে 9 অথবা 5, 9 অথবা 5, এই কথাটা লিখে দিলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 7 নম্বর অঙ্কে আসি। বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1-9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখুন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব, যেহেতু দুটো নলের এখানে বলা আছে সময়, একটা নল থেকে আরেকটি নল ভর্তি হতে সময় 5 মিনিট বেশি নেয়, তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে প্রথমে একটি নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগে। ঠিক আছে, তো দেখো আমি এটা ধরে নিয়েছি, ধরি প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে বা লাগবে x মিনিট। সুতরাং দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হতে সময় লাগবে সমান, বলছে একটি আরেকটি থেকে 5 মিনিট বেশি সময় লাগবে, তা সেক্ষেত্রে আমরা x এর সাথে 5 যোগ করে দেব। ঠিক আছে, তাহলে প্রথম নল দিয়ে যদি আমার x মিনিট সময় লাগে, তাহলে দ্বিতীয় নল দিয়ে তার থেকে 5 মিনিট বেশি, অর্থাৎ x প্লাস 5 মিনিট বেশি সময় লাগবে, রাইট? এটা আমরা ধরে নিলাম। এবার আমরা 1 মিনিটে কতটা জল পূর্ণ হয় সেটা বের করি। প্রথম নলের ক্ষেত্রে প্রথম নল দিয়ে এক মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির, পুরো চৌবাচ্চার 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির, দেখো x মিনিটে পুরো চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/x অংশ। ঠিক আছে, 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 1/x অংশ। একইভাবে আমরা দ্বিতীয়টি বের করতে পারি। দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির সমান কত অংশ? দেখো দ্বিতীয় নলের সময় লাগে x প্লাস 5 মিনিট, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/1কে আমরা সেই সংখ্যাটি দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ x প্লাস 5 মিনিট। বোঝা গেল? তাহলে এবার আমরা একত্রে দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে কি হবে, দুটো নল দিয়ে দুটি নল দিয়ে একত্রে 1 মিনিটে পূর্ণ হয়। দুটি নল দিয়ে একত্রে 1 মিনিটে কত পূর্ণ হয় সেটা আমরা
যোগ করে দেবো। দেখো প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x এবং দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x + 5। এখানে অংশ হবে, মিনিট হবে না। আচ্ছা, তাহলে এত অংশ এবং এত অংশ দুটো আমরা যুক্ত করে দিই, তাহলে কি হবে 1/x + 1/x + 5। এটা আমরা যোগ করে দিই, যোগ করলে কি দাঁড়াবে, লসাগু হচ্ছে x, এই হরের লসাগু এই দুটো পদেরই গুণফল x × x + 5। সেক্ষেত্রে আমার এটা দাঁড়াবে x + 5 + x ইকুয়াল টু, দেখো দুটো x যোগ করে দেবো আমরা, তাহলে এখানে দাঁড়াবে 2x আছে +5, আর নিচে এটা আমরা গুণ করে দিতে পারি। এটা গুণ করলে কি হবে x² + 5x। ঠিক আছে, দুটো নল দিয়ে একত্রে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। তাহলে দেখো একটা জিনিস, দুটো নল যখন একসাথে খোলা থাকে তখন 1 মিনিটে এত অংশ পূর্ণ হয়, বা আমরা বলতে পারি এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে পুরো নলটা, পুরো চৌবাচ্চাটি হলো এক অংশ পূর্ণ হতে কত সময় লাগে, অর্থাৎ পুরো চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে, আমরা 1কে এত দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং পুরো চৌবাচ্চাটি পূর্ণ হতে দুটি নলের একত্রে সময় লাগে, দুটো নল দিয়ে একসাথে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে, 1কে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 2x + 5/x² + 5x ইজ ইকুয়াল টু, এটা কি হবে, 1কে যদি ভাগ করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ x² + 5x উপরে চলে যাবে এবং আমাদের 2x + 5টা নিচে হরের জায়গায় থাকবে। আমরা এটাকে মিনিট লিখতে পারি। তাহলে দেখো দুটো নল দিয়ে একসাথে পুরো চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে এত মিনিট। এবার তোমাদের বলে রাখি, এই সময়টা কিন্তু অরিজিনালি দেওয়া আছে কোশ্চেনে, কত সময় লাগে সেটা কিন্তু দেওয়া আছে। দেখো নল দুটিতেই চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়, যেটা আমরা অলরেডি এক্স এর মাধ্যমে বের করেছি। তাহলে আমরা সমীকরণ তৈরি করব, এই সময়টা আর এই সময়টা আমাদের একই। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে এখানে আমরা যেটা পেয়েছি, দুটো নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে যে সময় লাগে সেটা হলো x² + 5x বাই 2x + 5 ইজ ইকুয়াল টু, বইয়ে দেওয়া আছে সেই সময়টি হলো 11.1/9। তাহলে আমরা এটা সমাধান করি, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। দেখো এটা আমরা ভাঙিয়ে নিই, প্রথমে মিশ্র ভগ্নাংশ 9 11 99 আর একে 100 আর নিচে আছে 9। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্ট, 9 দিয়ে এই উপরের অংশটাকে গুণ করব আমরা। তাহলে কি হবে, ব্যাক কাজ, হ্যাঁ ঠিক আছে, এটাই আমরা আগে করি। 9x² প্লাস 9 দিয়ে 5xকে 5 নং 45x, দেখো একদিকের গুণ হয়ে গেল, সমান সমান দিয়ে নেক্সট এই পাশের গুণটা আমরা করব, 100 দিয়ে এই দুটো পদকে গুণ করলে 100 দুগুণ 200, x প্লাস 5 আর 100 গুণ করলে 500। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডান দিকের দুটো পদকে আমরা এই পাশে নিয়ে আসবো, বা পাশে। তাহলে কি হবে, চিহ্ন চেঞ্জ হবে, -200x হয়ে গেল আর -500 ইজ ইকুয়াল টু, ডান পাশে আমার খালি হয়ে গেল, দ্যাট ইজ 0। এবার আমরা এই দুটো পদের বিয়োগফল করতে পারি, অর্থাৎ 200 থেকে 45 বিয়োগ করব, যেখানে বড় সংখ্যার চিহ্ন আমার মাইনাস আসবে। 200 থেকে 45 বাদ দিলে কত হয়, 200 থেকে 45 বাদ দিলে হয় 155, x -500 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে কমন নেওয়া যেতে পারলে আমরা অবশ্যই কমন নিতাম 9 দিয়ে, কিন্তু এখানে কমন যাবে না, সুতরাং এক্ষেত্রে আমরা কি করব, মধ্যসক বিশ্লেষণ করতে হবে। এখানকার 9 আর এখানকার 500 গুণ করলে আমাদের দাঁড়ায় 5 নং 45 4500 বা 4500। তো এমন দুটো সংখ্যা আমাদের প্রথমে ভেবে নিতে হবে যাদের গুণ করলে 4500 পাওয়া যায় এবং লাস্টে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে এই মাঝের পদটি পাবো।
তো দেখো সংখ্যাটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা দুটো পদ পাবো, একটা হচ্ছে 180, একটা 25। গুণ করে দেখবে 4500 দাঁড়াচ্ছে, এবং 180 থেকে 25 বিয়োগ করলে আমরা 155 পাবো। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি তাহলে 180 মাইনাস 25, বাইরে অবশ্যই এক্স লিখব, মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এই ব্র্যাকেট তুলে দেবো, এক্স বাইরে গুণ আকারে আছে, গুণটা করে ফেলবো আমরা 180x, এবং অবশ্যই চিহ্ন চেঞ্জ হবে, দেখো বাইরে মাইনাস আছে, ব্র্যাকেট তুলে দিলে মাইনাস মাইনাসে প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই অবধি হলো। এবার পরবর্তী স্টেপটা হলো আমাদের কমন নিতে হবে এই দুটো পদ এবং এই দুটো পদের মধ্যে আলাদা। তো কমন নেওয়ার জন্য আমরা নেক্সট পেজে আসবো। দেখো 9 কমন যাচ্ছে, তাই তো? 9 কমন নিলে ব্র্যাকেটে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 20। তাহলে আমরা 9 কমন নিলে কি পাচ্ছি, সাথে অবশ্যই এক্স কমন নেব, 9x। 9x কমন নিলে আমরা পাবো, দেখে নাও আরেকবার, 9x কমন নিলে হবে x মাইনাস 20, x মাইনাস 20। এবার দ্বিতীয় পদটি দেখো, দ্বিতীয় পদটি আছে আমার এখানে 25x মাইনাস 500। তো এখান থেকে আমরা 25 কমন নিয়ে নিই, 25 কমন নিয়ে নিলে কি দাঁড়াবে, x মাইনাস 20 হবে। এবার দেখো x মাইনাস 20 এবং x মাইনাস 20 আমাদের কমন হয়ে যাচ্ছে এখানে, এটা কমন নিলে হবে 9x মাইনাস 25 ইকুয়াল টু 0। এবার দেখো দুটো পদের গুণফল যখন আমাদের 0 এসছে তখন আমরা আলাদা আলাদা 0 করব। সুতরাং x মাইনাস 20 ইকুয়াল টু 0, অথবা 9x মাইনাস 25 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্সকে সমাধান করলে 20 পাচ্ছি, এবং এখান থেকে যদি আমরা এক্সকে বের করি তাহলে প্রথমে আমাদের 9xকে ফ্রি করতে হবে, মাইনাস 25টা আমাদের এদিকে আসলো। এখান থেকে দেখো আমরা এক্সকে ফ্রি করে কি পাচ্ছি, 25 তাহলে এক্সের আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে 25/9, আরেকটা হলো আমাদের 20। তবে একটা কথা বলে রাখি, একটা ছোট্ট, এখানে দেখো আমাদের মাঝের যে পদটি ছিল সেটা ছিল আমাদের প্লাস 25x মাইনাস 500। তো এই প্লাসের জায়গায় আমাদের মাইনাস ভুল করে হয়ে গেছে, এটা আমরা প্লাস করে দিচ্ছি। ঠিক আছে, এটা যদি আমরা প্লাস করি তাহলে আমাদের কিন্তু এখানে প্লাস 25 আসবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমার এটা মাইনাস 25। ঠিক আছে, তাহলে দেখো এক্সের মানটা কিন্তু আমাদের ঋণাত্মক হয়ে গেল এবং এখানে ধনাত্মক। তো যেহেতু এটা একটা সময়, তো সময় তো ঋণাত্মক হতে পারে না, সেই কথাটা আমরা অবশ্যই লিখে নেব। যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, সুতরাং x ইকুয়াল টু 20 মিনিট, অর্থাৎ x এর মান হিসেবে আমরা 20 মিনিটকে অ্যাকসেপ্ট করব। এবং প্রশ্নে যেটা আমাদের বলা ছিল 7 নম্বর, প্রত্যেকটি নল দিয়ে পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। সুতরাং আমরা লিখে নেব উত্তরটি, যে সুতরাং প্রথম নল দিয়ে পূর্ণ হতে সময় লাগবে x মিনিট আমরা ধরেছিলাম, যেটা x এর মান বেরিয়েছে 20। তাহলে প্রথম নল দিয়ে আমাদের সময় লাগবে 20 মিনিট, এবং নিচে লিখে নিচ্ছি আমরা দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হতে সময় লাগবে সমান সমান, তার থেকে 5 মিনিট বেশি বলেছিল, x প্লাস 5। তো x হচ্ছে 20, তার সাথে আমরা 5 যোগ করে নিচ্ছি, যেটা আমাদের 25 মিনিট।
হয়ে গেল। তাহলে দুটি নল দিয়ে, প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে 20 মিনিট এবং দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগবে 25 মিনিট। আমাদের কমপ্লিট হল। এবার আমরা আসি পরবর্তী অঙ্ক, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা আছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে, হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে যেহেতু পীযূষের বেশি সময় লাগে 6 দিন পর্ণার তুলনায়, তাহলে পর্ণার কাজটিকে আমরা x দিন ধরে নিতে পারি। যেমন আমি ধরে নিয়েছি, দেখো ধরি পর্ণার একাকী কাজটি সম্পন্ন করতে, মানে একা যদি করে তাহলে সেই কাজটি সম্পন্ন করতে সময় লাগবে কতদিন, x দিন। এবার তাহলে পীযূষের কতদিন লাগবে, এর থেকে 6 দিন বেশি বলা আছে, x + 6, সেটা আমরা তাহলে এবার পীযূষেরটা ধরে লিখে নিই। পীযূষের একাকী কাজটি সম্পন্ন করতে সময় লাগবে সমান কতদিন, x + 6 দিন, অর্থাৎ 6 দিন বেশি বলেছে। পীযূষের 6 দিন বেশি সময় লাগবে। এটা পীযূষ একা করলে এতদিন সময় লাগবে, এবং পর্ণা যদি একা কাজটি করে তাহলে x দিন সময় লাগবে। এবার আমরা পুরো কাজটি করতে এতদিন তাদের সময় লাগছে। এবার যদি একদিন কাজ করে তাহলে কতটা কাজ সম্পন্ন হবে, একের এত x। তা আমরা প্রথমে পর্ণারটা বের করে নিই, যে পর্ণা একাকী একদিনে করে কত করবে, কাজটির মানে পুরো কাজ তো আমাদের একদিন, এক অংশ, সেক্ষেত্রে এককে আমরা x দিয়ে ভাগ করব, অর্থাৎ 1/x অংশ। পর্ণা একদিনে কত করে, পুরো কাজটির একের x অংশ। এবং একইভাবে পীযূষ একাকী একদিনে করে কাজটির, পীযূষেরটা আমরা এককে ভাগ করব কারণ পুরো কাজটা আমাদের এক অংশ, 1/, দেখো পীযূষের যে সময় লাগে x + 6 দিন সময় লাগে, তাহলে একের x + 6 অংশ, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ পর্ণা একদিনে করা এত অংশ এবং পীযূষ একদিনে করা এত অংশ। তাহলে দুজনকে যদি একসাথে কাজ করতে দেওয়া যায় তাহলে তারা একসাথে একদিনে কত করবে, এই দুটো অংশের যোগফল বেরোবে, সেটা আমরা এখন বের করে নেব। যে দুজনে একত্রে একদিনে করে, দুজনে যদি একসাথে করে তাহলে একদিনে কত করবে, এই 1/x অংশ প্লাস এই 1/x + 6 অংশ, এই দুটোকে আমরা যোগ করে নেব। তো আমরা প্রথমে হরের লসাগু করে নিচ্ছি, x × x + 6। তো এখানে x মিলে গেলে আমরা পাবো x + 6 ভাগফল, উপরে 1 দিয়ে গুণ করলে আবার x + 6ই পাচ্ছি আমরা। আর এখানে দেখো x + 6 মিলে গেল, থাকলো x, এই x দিয়ে উপরে 1কে গুণ করলে x অক্ষে x পাবো। এবার দেখো উপরে আমরা যোগ করে নিতে পারছি দুটো x, দ্যাট ইজ 2x হয়ে গেল +6, এবং নিচে এই গুণটা আমরা করে ফেলবো x × x + 6, তাহলে কি হবে, x² + x দিয়ে 6কে 6x। ঠিক আছে, এত অংশ। অর্থাৎ দুজনে যদি একত্রে একসাথে একদিনে করে টোটাল এত অংশ করবে কাজটির। ঠিক আছে, এবার দুজনে এত অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, অর্থাৎ পুরো কাজটি করবে কত দিনে, সেটা আমরা বের করতে পারছি এখন। যে পর্ণা এবং পীযূষ, বা আমরা লিখব দুজনে পুরো কাজটি সম্পন্ন করতে বা দুজনের পুরো কাজটি সম্পন্ন করতে সময় লাগে বা লাগবে। ঠিক আছে, দুজনের পুরো কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে, এতকে আমরা এককে আমরা এত দিয়ে ভাগ করব, অর্থাৎ 1/2x + 6/x² + 6x। তো এটা কি হবে, এটা এককে যদি এই ভগ্নাংশটি দিয়ে ভাগ করা হয় তাহলে উল্টে যাবে, অর্থাৎ
এক্স স্কোয়ার প্লাস 6x উপরে চলে যাবে এবং 2x প্লাস 6 নিচে থাকবে এত দিনে বা এত দিন। দুজনের মোট সময় লাগবে কত? এত দিনে মানে পীযূষ এবং পর্ণা পুরো কাজটি কমপ্লিট করে দেবে। কিন্তু প্রশ্নে বলা আছে দুজনের, দেখো এখানে প্রশ্নে বলা আছে 8 নম্বর, দুজনে সেই কাজটি একত্রে 4 দিনে কমপ্লিট করে, আর আমরা এখানে বের করেছি এত দিনে। তাহলে মানে দুটো সময় একই দাঁড়াচ্ছে, তো দুটোকে আমরা সমান করে দেবো। প্রশ্নানুসারে এই দিনের পরিমাণ 4 দিনের সমান দাঁড়াচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 4 দিন। এটা আমাদের সমীকরণটা হয়ে গেল। এবার আমরা সমাধান করব। কোনাকুনি গুণ করে দিই আমরা। কোনাকুনি গুণ করলে আমরা এই অংশটা আগে গুণ করি। 4-এর নিচে 1 আছে, এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 4 দিয়ে যদি এটা গুণ করি, 4 দুগুণ 8, 8x প্লাস 4 6 24। এবার আমরা সবগুলোকে বাদিকে লেখার চেষ্টা করি। এই দুটো পদকে যদি আমরা ডান দিক থেকে বাদিকে নিয়ে আসি তাহলে চিহ্ন চেঞ্জ হবে, -8x হয়ে গেল, আর প্লাস 24xটা হয়ে গেল, প্লাস 24টা -24 হয়ে গেল। তাহলে ডান দিকে আমাদের কি হলো? খালি হয়ে গেল, 0 লিখে দিতে পারি আমরা। এবার দেখো এখানে দুটো বিয়োগ হচ্ছে, এই দুটোর মধ্যে বিয়োগ করা যাচ্ছে, প্লাস 6x এবং -8x, বড় সংখ্যার চিহ্ন -2x বিয়োগ করলে ইকুয়াল টু 0। এবার আমরা সমাধান করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা মধ্য সহগ বিশ্লেষণ করলে আমরা x এর দুটো মান পাবো। তো দেখো এখানে 24 আছে, 4 6 24, দুটো সংখ্যা চুজ করলাম, বিয়োগ করলে 2 আসতে হবে, 6-এর থেকে 4 বিয়োগ করলে 2 হবে এবং গুণ করলে 24। সেক্ষেত্রে x দিয়ে গুণ করে আমরা পাই 6x এবং মাইনাসে মাইনাসে প্লাস 4x হয়ে যাবে। ব্র্যাকেট তুললে চিহ্ন চেঞ্জ হয়, তোমরা জানো। এবার এখানে আমরা কমন নেব, এই দুটোর মধ্যে কমন নিলে হবে x, কমন নিলে হবে x মাইনাস 6, আর এখানে কমন যাচ্ছে আমাদের 4 কমন যাচ্ছে, তাহলে থাকবে x মাইনাস 4 6 24, এখানে 6 আসলো। এবার আমাদের x মাইনাস 6 দেখো দুদিকেই আছে কমন, আমরা কমন নিয়ে নিলাম। এবার x মাইনাস 6 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে ব্র্যাকেটে? x, এই x প্লাস 4 এখানে, অর্থাৎ x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমরা পেলে যে দুটো পদের গুণফল 0 আসলো, তাহলে যে কোনো একটি পদ আমাদের 0 আসবেই। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। আমরা এটা নেক্সট পেজে করি। x মাইনাস 6 আর একটা বেরিয়েছে x প্লাস 4। তো আমরা লিখব সুতরাং x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা আরেকটা কত বেরিয়েছে আমাদের x প্লাস 4, x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। x কে ফ্রি করলে -6 আমাদের ডান পাশে আসবে, তাহলে +6 হবে, চিহ্ন চেঞ্জ। একইভাবে দেখো এখানে x কে ফ্রি করলে কি হবে? +4টাকে আমার ডান পাশে আনতে হবে, তাহলে এটা -4 হয়ে যাবে, শূন্যের জায়গা চলে আসলো। তাহলে দেখো x এর আমরা দুটো মান পেলাম, একটা ধনাত্মক মান পেয়েছি 6, একটা ঋণাত্মক মান -4। কিন্তু যেহেতু x এর মান, x কে আমরা দিন ধরেছি, সময়, তো সময় তো ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমরা এই মানটা গ্রহণ করব না, আমরা x এর মান 6 নেব, ধনাত্মক মানটি নেব। তো সেই যুক্তিটা আমাদের অবশ্যই লিখে দিতে হবে, যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, সুতরাং x ইকুয়াল টু 6 দিন, 6 দিন। এবার দেখো যেহেতু প্রশ্নে বলেছিল পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, তো পর্ণা একাকী কাজটি x দিনে আমরা ধরে নিয়েছিলাম যে পর্ণা একাকী কাজটি সম্পন্ন করতে পারবে x দিনে, বা তার x দিন সময় লাগবে। তাহলে x এর মানটা তো আমরা পেয়ে গেছি 6 দিন, ধনাত্মক মানটা আমরা নিয়েছি, সুতরাং আরেকবার আমরা উত্তরটা লিখে দেব। সুতরাং পর্ণা একাকী 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। হয়ে গেল অঙ্কটি। এবার আমরা 9 নম্বর প্রশ্নে আসি।
বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে শেষ লাইনে যে কথাটি বলা আছে সেটা আমরা ধরে নিই। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য যেটা নির্ণয় করতে বলছে সেটা কত ছিল, প্রতি ডজন কলমের মূল্য আমরা ধরে নিচ্ছি। প্রথমে যে ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, অর্থাৎ দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, x টাকা। এখন প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে, যেহেতু 6 টাকা কমে গেছে বলছে, তাহলে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হবে সমান সমান আগে যেটা ছিল x, তার থেকে 6 টাকা কমে গেল, অর্থাৎ x মাইনাস 6 টাকা। ঠিক আছে, বোঝা গেল? এই দুটো আমরা ধরে নিলাম। দাম কমার পূর্বে x টাকা, আর যখন প্রতি ডজন কলমের মূল্য আমাদের কমে গেল, 6 টাকা দাম কমে গেল প্রতি ডজনে, তখন এই মূল্যটা কত দাঁড়ালো, x মাইনাস 6 টাকা। তো এই দুটো কেস আছে। যখন দাম কমেনি তখন আমরা বের করব যে 30 টাকায় কতগুলি কলম পাওয়া যেত, আর যখন দাম কমে গেছে তখন 30 টাকায় কতগুলি কলম পাওয়া যায় সেটা আমরা বের করব। তো আমরা লিখতে পারি যে কমার পূর্বে হেডিং করে নিয়ে আমরা বলতে পারি যে যখন দাম কমেনি তখন x টাকায় কলম পাওয়া যেত সমান সমান 1 ডজন। এবার 1 ডজন মানে কি, 12টি। এখানে আমরা লিখে দেব যেহেতু 1 ডজন সমান সমান 12টি, এই কথাটা সেই হেতু আমরা 1 ডজন না লিখে 12টি এখানে লিখতে হবে। কলমের সংখ্যাটা আমাদের সংখ্যাতে নিতে হবে ডজনকে ভেঙে। তো x টাকায় কলম পাওয়া যেত 12টি, সুতরাং 1 টাকায় কলম পাওয়া যেত, এটা সরল সম্পর্ক। সুতরাং এখানে 12/x আমরা লিখতে পারি। সুতরাং 30 টাকায় কলম পাওয়া যেত, 30 টাকা বেশি পাওয়া যাবে, সুতরাং 30 এখানে গুণ হবে, 3 বারং 36, 360/x টি। তাহলে এটা আমরা বের করলাম যে যখন কমার পূর্বে 30 টাকায় কতগুলি কলম পাওয়া যেত, 30 টাকায় কলম পাওয়া যেত এতটি। এখন আমরা বের করব যখন কলমের মূল্য কমে গেছে প্রতি ডজনে 6 টাকা করে, তো এখন কতগুলি কলম পাওয়া যায় সেটা আমরা চলো বের করে নিই। তো আমরা এটা বলতে পারি কমার পরে অর্থাৎ এখন দাম হয়ে গেছে x মাইনাস 6 টাকা, তাহলে x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় কতগুলি, ওই 1 ডজন অর্থাৎ 12টি। এত টাকায় কলম পাওয়া যায় 12টি কমার পরে। সুতরাং এখানে আমরা আগের মতনই ঐকিক নিয়মে বের করে নেব যে 1 টাকায় হচ্ছে, তাহলে এই সংখ্যাটা আমাদের নিচে আসবে। সুতরাং 30 টাকায় কলম পাওয়া যায় সমান সমান
12 ইন্টু 30, নিচে হবে এক্স মাইনাস 6। ওকে, এটা আমরা নিচে লিখে নিচ্ছি 3 বারং 36, 360 বাই এক্স মাইনাস 6 টাকা। ঠিক আছে, তাহলে দাম কমার পরে কলম পাওয়া যাচ্ছে এতগুলি, আর দাম কমার পূর্বে কলম পাওয়া যাচ্ছে এতগুলি। তো এই কলমের সংখ্যা থেকে এই কলমের সংখ্যাটা বেশি। কত বেশি? এখানে প্রশ্নে বলা আছে, দেখো, দাম কমলে 6 টাকা, দাম কমলে 30 টাকা, দাম কমার পরে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই কলমের সংখ্যাটা কিন্তু বেশি, এটা বেশি, এটা ওটার থেকে 3টি বেশি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্নানুসারে দাম কমার পরে যে কলম পাওয়া যাচ্ছে 360 বাই এক্স মাইনাস 6 মাইনাস, আর দাম কমার আগে যে কলমের সংখ্যা ছিল সেটা কত ছিল দেখো, 360 বাই এক্স। তো আমরা এখানে লিখতে পারি 360 বাই এক্স। এই দুটো কলমের সংখ্যার ডিফারেন্স কত? 3, কারণ এখানে বলেছে 3টি বেশি। তাহলে এটা সমীকরণটা আমরা সাজাতে পারলাম। এখন এটা আমরা সমাধান করলে পরে সহজেই এক্স এর মানটা আমরা পেয়ে যাব। তো সমাধান করার প্রসেসটা কি? এখানে আমরা লসাগু করে ভগ্নাংশটা বের করে নেব। দেখো, এই ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে হরের লসাগু করতে হয়। তো এক্স মাইনাস 6 এর হরে আছে এক্স, এই দুটো পদেরই গুণফল হবে তাদের লসাগু। এবার আমরা কি করবো, দেখো, নিচের ভগ্নাংশটি দিয়ে এটাকে ভাগ করলে পুরোটাকে, তাহলে আমরা এটা কেটে দিতে পারি, ক্যান্সেল হয়ে গেল, থাকলো আমার এক্স ভাগফল। এই এক্স দিয়ে উপরে 360কে গুণ করলে হবে 360x মাইনাস, একইভাবে দেখো এবার এই পদটিকে, নিচে হরে আছে এক্স, এক্স দিয়ে পুরোটাকে ভাগ করলে এই লসাগুকে আমার এক্স এক্স ক্যান্সেল, থাকলো এক্স মাইনাস 6। এই এক্স মাইনাস 6 দিয়ে উপরে 360কে আমরা গুণ করব, 360 ইন্টু এক্স মাইনাস 6। ওকে, এখন আমরা ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে এখানে একটা গুণ আছে, 360 দিয়ে আমরা গুণ করে নেব 360x আর মাইনাস 360 ইন্টু মাইনাস 6, তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ব্র্যাকেট তুললে, আর 6 দিয়ে আমরা গুণ করে দেবো এই সংখ্যাটিকে। 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 6 36 শূন্য, আর এদিকে 6 6 36-এর 6, হাতে 3, 3 6 18 19 20 21, 2160, আর নিচে এক্স দিয়ে আমরা গুণ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস 6x, ডান দিকে আছে আমাদের 3। ওকে, এবার আমরা দেখো এই সংখ্যাটিকে আমরা কেটে দিতে পারি, প্লাস 360x থেকে মাইনাস 360x বিয়োগ করলে 0 হবে, সুতরাং এটা বাতিল করে দিলাম আমরা, থাকলো আমার এটা পড়ে। এবার এটা আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণটা হবে এইভাবে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x, আমরা পুরোপুরি গুণ করব না, আর 3-এর নিচে মনে করো 1 আছে, 1 দিয়ে 2160কে গুণ করলে আমরা 2160ই পাবো। এই 3কে আমরা ডান দিকে নিয়ে চলে যাব যাতে ভাগ করতে পারি 3 দিয়ে। দেখো 3-এর সাথেই পুরো পদটির গুণফল আকারে ছিল 3 ইন্টু পুরোটি, তাহলে 3 ডান দিকে গেলে আমাদের নিচে যাবে, ভাগ হয়ে যাবে, 2160কে 3 দিয়ে আমাদের ভাগ করে নিতে হবে। তো এটা দিয়ে যদি আমরা ভাগ করি কত দাঁড়াবে, 3 7 21, 3 2 6, 720 হয়ে গেল। এখন এই 720কে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে আমার মাইনাস 720 হয়ে যাবে, ডান দিকে হয়ে গেল 0। এবার আমরা আগের মতনই মধ্যসহগ বিশ্লেষণ করে নেব। তো 720কে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে গুণ করলে 720 হয় এবং বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটি পাবো এক্স এর সহগ অর্থাৎ 6। তো সেটা কত হতে পারে এবার আমাদের দেখে নিতে হবে। তো তোমরা এটা দেখে নেবে যে 30 এবং 24 এই দুটো গুণ করলে আমরা 720 পাবো, এবং 30 থেকে 24 বিয়োগ করলে 6 পাবো। তাহলে হয়ে গেল, দুটো সংখ্যা আমরা চুজ করে ফেললাম, একটা হচ্ছে 30 এবং আরেকটা হলো আমার 24, অর্থাৎ 30 বিয়োগ 24 এই মধ্য সহগটি বিশ্লেষণ করলাম আমরা, বিয়োগ করলে মাঝখানে সহগটি পাচ্ছি অর্থাৎ এক্স। এবার আমরা এই ব্র্যাকেটটি তুলে দেবো এবং এক্স দিয়ে গুণ করবো আমরা, তাহলে কি দাঁড়াবে, মাইনাস 30x আর মাইনাসে মাইনাসে প্লাস 24x হয়ে গেল,
এবার আমরা কমন নেব এই দুটো পদের মধ্যে, তাহলে কি হবে এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 30 হয়ে গেল, প্লাস 24 যদি এর থেকে কমন নিই তাহলে পাবো আমি এক্স মাইনাস 30 পাবো, কারণ 30 আর 24 গুণ করলে 720 হয়। তাহলে দেখো এটা মিলে গেল আমাদের, এক্স মাইনাস 30-এর সাথে এক্স মাইনাস 30 মিলে গেল। তো এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, এটা কমন নিলে আমরা পাচ্ছি এক্স প্লাস 24, তাই তো? কারণ এক্স মাইনাস 30 তোমরা ঢেকে দাও, দেখো তোমরা দেখতে পাবে যে পড়ে থাকবে এক্স প্লাস 24, এটা আমরা এখানে লিখে নিতে পারি। এবার দুটো পদের গুণফল যেহেতু 0 আসলো, আমরা আগের অঙ্কগুলোর মতোই আবার লিখে নেব। সুতরাং এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এক্সকে ফ্রি করলে প্লাস 24 ইকুয়াল টু মাইনাস 24, আর এখান থেকে এক্সকে ফ্রি করলে 30। তাহলে আমরা এক্সের দুটো মান পাচ্ছি, একটা 30 ধনাত্মক মান, একটা ঋণাত্মক মান। তো যেহেতু এটা কলমের মূল্য, তো কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, এই কথাটা আমরা লিখে নেব। যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমরা এবার উত্তরটি পেয়ে গেলাম। প্রশ্নে বলা ছিল কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তো আমরা ধরে নিয়েছিলাম যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা, আর সেই এক্স এর মান আমাদের বেরিয়ে গেল 30। তাহলে আমরা উত্তরটা লিখে নেব। সুতরাং কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য যেটা এক্স টাকা, সেটা আমরা 30 পেয়েছি, 30 টাকা হয়ে গেল অঙ্কটি তাহলে আমাদের।